আমরা আজকে এমন একটি মুভি দেখতে চলেছি যে মুভির হিরো হলো একটি ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক সম্পর্কে অনেক কাহিনী মানুষেরা কেবল কানে শুনেছে, আর খুব কম সংখ্যক ভাগ্যবান মানুষ এটিকে চোখে দেখতে পেয়েছে। লোকমুখে এমন কথা প্রচলন ছিল যে এই ট্যাঙ্কটির কোনো চালক ছিল না, এটি নিজে নিজেই চলতে পারত আর সে কথা বলতে পারত। এটি ছিল জার্মানিদের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি এতই ভয়ঙ্কর ছিল যে এটি যার পিছনে লাগতো তাকে খতম না করে পিছপা হতো না। তারপরেও সত্যিকারের বীর যারা, তারা কিছুতেই ভয় পায় না। তাই কিছু সৈনিক ছিল যারা এই ট্যাঙ্কের মোকাবেলা করতে চাইছিল। এমন ভয়ঙ্কর ট্যাঙ্কের মোকাবেলা করে সৈনিকেরা কি পারবে বিজয়ী হতে? টান টান উত্তেজনায় ভরপুর ব্যাটল ফিল্ডের এই মুভিটির মজা নিতে হলে দেখতে হবে 2012 সালে মুক্তিপ্রাপ্ত হোয়াইট টাইগার মুভির এক্সপ্লেনেশন। কিঞ্চিত স্পয়লার অ্যালার্ট। এই মুভিতে কিছু অতি প্রাকৃতিক বা অতি মানবীয় দৃশ্যপট তুলে ধরা হয়েছে, কিন্তু মুভিটি উপভোগ করার সময় একটি বারের জন্য মনে হবে না যে এখানে কোনো অতি প্রাকৃতিক বা অতি মানবীয় ঘটনা ঘটে চলেছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের গল্পের দিকে এগোই। মুভির শুরুতে আমরা রাশিয়ায় 1943 সালের বিশ্বযুদ্ধের একটি দৃশ্য দেখতে পাই। কিছু সময় আগেই এখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তাই সৈনিকেরা যুদ্ধ শেষে ব্যাটল ফিল্ডে ঘুরে বেড়াচ্ছে। আসলে তারা যুদ্ধে আহত ও নিহত সৈনিকদের খুঁজে বেড়াচ্ছিল যারা এখনো বেঁচে রয়েছে, এবং গুরুতর আহতদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তেমনইভাবে সৈনিকদের তল্লাশি করতে করতে তাদের নজর একটি ট্যাঙ্কের উপরে গিয়ে পড়ে। ট্যাঙ্কের মধ্যে একজন সৈনিক ছিল যার শরীর ভয়ঙ্করভাবে আগুনে ঝলসে গিয়েছিল। প্রথমবার দেখে সৈনিকেরা মনে করছিল যে ট্যাঙ্কের মধ্যে থাকা সৈনিকটি মারা গিয়েছে, কিন্তু ভালো করে দেখলে তারা বুঝতে পারে সৈনিকটি এখনো বেঁচে রয়েছে। এজন্য সৈনিকেরা তাকে বের করে ক্যাম্পের দিকে নিয়ে যেতে শুরু করে। পথই মধ্যে তাদের সাথে একজন ডাক্তারের সাথে দেখা হয়। তারা ডাক্তারকে আগুনে ঝলসানো সৈনিককে বাঁচানোর জন্য বলে, কিন্তু ডাক্তার সৈনিকটির দিকে ভালোভাবে না তাকিয়ে বলে যে সে মারা গেছে, তোমরা তাকে এখান থেকে নিয়ে যাও। পরক্ষণে সেখানে একজন নার্স এসে সৈনিকটির পালস চেক করে দেখে সে এখনো বেঁচে রয়েছে। এরপর ডাক্তারদের পুরো টিম সৈনিকটিকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা শুরু করে। এমন সময় ডাক্তাররা খেয়াল করে সৈনিকের শরীরের প্রায় 90% অংশ পুড়ে গেছে। এজন্য তার পুরো শরীর ব্যান্ডেজ করা হয়, আর সুস্থ হবার জন্য সবাই অপেক্ষা করতে শুরু করে। 3 দিন পর মেডিকেল টিম ওই সৈনিককে দেখে খুবই অবাক হয়, কারণ তার শরীরের ক্ষত খুব দ্রুত পূরণ হতে শুরু করেছে। ডাক্তাররা তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারে তার স্মৃতিশক্তি মুছে গিয়েছে, অর্থাৎ সে তার নিজের সম্পর্কে কিছুই বলতে পারছিল না। এভাবে কিছুদিন পর সৈনিকটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর সৈনিকটিকে তাদের কমান্ডারের কাছে পেশ করা হয়। কমান্ডারও তাকে দেখে বেশ অবাক হয়ে যায়। তাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে তার পুরো শরীর আগুনে ঝলসে গিয়েছিল। এজন্য কমান্ডার তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তার কোনো কিছুই মনে ছিল না। তার নাম কি, সে কোথায় থাকে, কি তার পরিচয়, আর এখানেই বা কিভাবে এসেছে, এসবের কোনো কিছুই তার মনে ছিল না। তার শুধু একটি বিষয় মনে আছে যে কিভাবে একটি ট্যাঙ্ক পরিচালনা করতে হয়। এরপর কমান্ডার তাকে একটি নাম দেয়, সেটি হলো ইভান। তবে অপর একজন কমান্ডারের ইভানের প্রতি বিশ্বাস ছিল না। সেই কমান্ডার বলছিল যে এই সৈনিক কি সেই সৈনিক যার পুরো শরীর আগুনে ঝলসে গিয়েছিল। তোমাদের হয়তো কোথাও ভুল হয়েছে, মাত্র কয়েকদিনে একজন মানুষের ঝলসানো শরীর এইভাবে ঠিক হতে পারে না। তখন ডক্টর জানায় যে হ্যাঁ, এটি সেই সৈনিক। কমান্ডার তখন সৈনিকটিকে মেডিকেল লিভ দিয়ে ছুটি দিতে চায়, কিন্তু ইভান জানায় তার ছুটি লাগবে না, বরং তাকে ট্যাঙ্কে কাজ করার সুযোগ দেওয়া হোক। এরপর কমান্ডাররা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ইভানকে ট্যাঙ্কে কাজে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়, কারণ তার মধ্যে রয়েছে প্রখর দক্ষতা। তাছাড়া তার এখন কোনো স্মৃতি মনে নেই, এজন্য তাকে দিয়ে কোনো ঝুঁকিও নেওয়া যাবে না। তাই ইভান ট্যাঙ্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর আমরা একটি ট্রেন দেখতে পাই যার উপরে অনেকগুলো ট্যাঙ্ক ছিল। এই ট্যাঙ্কগুলি মূলত যুদ্ধক্ষেত্রে বিকল হয়ে গিয়েছিল, তাই এগুলোকে মেরামত করতে ফেরত আনা হয়েছে। আশেপাশের লোকেরা সবাই ট্যাঙ্কগুলোকে দেখছিল, সেখানে ইভানও ছিল। ট্যাঙ্কগুলোকে দেখে ইভান তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে বলে, আমি যখন ট্যাঙ্কগুলোকে দেখছিলাম তারা আমার সাথে কথা বলছিল। ট্যাঙ্কগুলো আমাকে জানিয়েছে যে তাদের উপরে প্যান্থার হামলা করেছে, তাই তারা বিকল হয়ে গিয়েছে। সিনিয়র অফিসার ইভানকে জিজ্ঞাসা করে, তোমার পাশে যে ট্যাঙ্কটি রয়েছে সেটিতে কিসে হামলা করেছে? ইভান জানায় এই ট্যাঙ্কের উপর হোয়াইট টাইগার হামলা করেছে। হোয়াইট টাইগার আমার ট্যাঙ্কেও হামলা করেছিল। ইভানের কথা শুনে তার সিনিয়র অফিসাররা মনে করে সে পাগল হয়ে গিয়েছে, তাই তারা তাকে তাদের সামনে থেকে ভাগিয়ে দেয়।
এরপর আমরা একজন জার্মান সৈনিককে দেখতে পাই যাকে তারা আটক করে রেখেছিল। ওই জার্মান সৈনিকও হোয়াইট টাইগারের ব্যাপারে বলছিল। সে জানায় হোয়াইট টাইগার খুবই ভয়ঙ্কর ট্যাঙ্ক। সে হঠাৎ করে সামনে আসে আর চিহ্নিত করার আগেই হামলা করে পালিয়ে যায়। এজন্য সবাই এই ট্যাঙ্ককে হোয়াইট টাইগার নামে ডাকে। মেজর জার্মান সৈনিকের কাছে এই ঘটনা শোনার পরে তারাও হোয়াইট ট্যাঙ্কটির ব্যাপারে বিশ্বাস করতে শুরু করে, কেননা এর আগেও তারা এই ট্যাঙ্কের ব্যাপারে অনেক শুনেছে আর তাদের বহু ট্যাঙ্ক হোয়াইট টাইগার ধ্বংস করেছে। ওই দিন রাতে মেজর তার টিমের সাথে পরিকল্পনা করতে থাকে কিভাবে হোয়াইট টাইগারকে ধ্বংস করা যায়, কিন্তু তারা কেউ জানতো না হোয়াইট টাইগার কোথায় রয়েছে। এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে সেটাকে ধ্বংস করবে। হোয়াইট টাইগারের সাথে মোকাবেলা করতে হলে তাদের আরো বেশি শক্তিশালী ট্যাঙ্ক প্রয়োজন। একজন কমান্ডার হোয়াইট টাইগারের ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা দিতে শুরু করে। হোয়াইট টাইগার কিরকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, দুশ্মনের হামলা প্রতিহত করার ক্ষমতা কেমন, একসাথে কতগুলো রাউন্ড ফায়ার করতে পারে ইত্যাদি বিষয়ে তারা আলোচনা করছিল। তারা সিদ্ধান্ত দেয় তাদেরকে নতুন আরেকটি ট্যাঙ্ক তৈরি করতে হবে, যেটি হবে 34 ট্যাঙ্কের আপগ্রেড ভার্সন। এই ট্যাঙ্কের ক্ষমতা পূর্বের চেয়ে দ্বিগুণ করতে হবে, যাতে করে হোয়াইট টাইগারের সামনে পড়ে গেলে দ্রুত পলায়ন করা যায় এবং হোয়াইট টাইগারকে ধরাশায়ী করতে পারে। সিদ্ধান্ত মোতাবেক তারা একজন ইঞ্জিনিয়ারকে ডাকে যে এই ট্যাঙ্কটি প্রস্তুত করবে। মেজরের থেকে বিস্তারিত বিবরণ শুনে ইঞ্জিনিয়ার জানায় এই ট্যাঙ্ক প্রস্তুত করতে তাদের 1 মাসের মতো সময় লাগবে। মেজর বলে, আমাদের হাতে এত লম্বা সময় নেই, আমি তোমাকে সর্বোচ্চ 15 দিন সময় দিতে পারি, এর মধ্যেই তোমাকে ট্যাঙ্ক প্রস্তুত করতে হবে। সেই সাথে অপর মেজরকে আদেশ দেয় এমন একটি টিম প্রস্তুত করো যারা এই ট্যাঙ্কটিকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে। মেজরের আদেশ পেয়ে সকলেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে শুরু করে। ইঞ্জিনিয়ার তার ট্যাঙ্ক বানানোর মিশনে লেগে পড়ে আর মেজর দক্ষ ও সাহসী টিম খুঁজতে বেরিয়ে পড়ে। মেজর ট্যাঙ্ক পরিচালনা করার জন্য ড্রাইভার হিসেবে ইভেনকে নিযুক্ত করে। সেই সাথে তাকে মিশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, কারণ এর আগেও সে হোয়াইট টাইগারের সাথে লড়াই করেছে। হোয়াইট টাইগার সম্পর্কে যে সবচেয়ে বেশি জানে সে হলো ইভান। এভাবেই হোয়াইট টাইগারকে ধ্বংস করার মিশনের দিন ঘনিয়ে আসতে থাকে। মেজর টিম মেম্বারদের সাথে কথা বলতে আসে। ইতিমধ্যে 34 এর আপগ্রেড ভার্সন প্রস্তুত হয়ে গিয়েছে। মেজর টিমের ক্যাপ্টেন ইভানের সাথে কথা বলতে চায়। ইভান মেজরকে জানায় হোয়াইট টাইগার ছিল একজন সৈনিকের নাম যে ওই ট্যাঙ্কটি চালাতো, কিন্তু সৈনিকটি আর এখন বেঁচে নেই। তারপরেও লোকেরা বলে যে ওই ট্যাঙ্কটি একা একা চলে, সেটি পরিচালনা করতে কোনো মানুষের প্রয়োজন হয় না। ইভানের মুখে এমন অযৌক্তিক কথা শুনে মেজর ক্ষেপে যায়। মেজর ইভানকে বলে, আমি এখানে তোমার মুখে কোনো উদ্ভট বানানো গল্প শুনতে আসিনি, তুমি আমাকে হোয়াইট টাইগার সম্পর্কে এমন সব তথ্য দাও যাতে করে আমরা তার দুর্বলতাগুলো খুঁজে বের করতে পারি আর তাকে হারাতে পারি। এরপর মেজর কমান্ডারের কাছে গিয়ে বলে, ইভান পাগল হয়ে গিয়েছে, তার উপরে আমরা ভরসা করতে পারছি না, তাই তুমি তার সাথে এই মিশনটি পরিচালনা করবে। এজন্য কমান্ডার ইভানের সাথে মিশনে যেতে রাজি হয়। এরপর তারা পরিকল্পনা করতে শুরু করে হোয়াইট টাইগারকে তারা কোথায় খুঁজে পাবে। তখন ইভান বলে, হোয়াইট টাইগারকে আমরা জঙ্গলে খুঁজে পাবো। কমান্ডার জবাবে বলে, আমরা ইতিমধ্যে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, তারপরেও কোথাও হোয়াইট টাইগারকে আমরা খুঁজে পাইনি। কমান্ডারের কথা শুনে ইভান তার চতুর বুদ্ধির পরিচয় দেয়। সে বলে, আমরা এবার হোয়াইট টাইগারকে ধরতে পারবো, আমরা তার ফাঁদে তাকে ধরবো। আমরা গহীন জঙ্গলে আমাদের ট্যাঙ্ক নিয়ে লুকিয়ে থাকবো আর অন্য ট্যাঙ্কগুলো ফাঁদ হিসাবে এলোপাথাড়ি জঙ্গলে রেখে দিব। যখনই হোয়াইট টাইগার ওই ট্যাঙ্কগুলোর উপর হামলা করবে তখনই আমরা তার উপর আমাদের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক দিয়ে পাল্টা হামলা করব। পরিকল্পনা মতো তারা তাদের আপগ্রেডেড 34 ট্যাঙ্কটি নিয়ে গহীন জঙ্গলের মধ্যে গর্ত করে ট্যাঙ্কটিকে নামিয়ে দেয়। এরপর গাছের ডালপালা দিয়ে সেটিকে এমনভাবে ঢেকে দেয় যা দেখে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে সেখানে একটি ট্যাঙ্ক লুকিয়ে রাখা হয়েছে। বাকি ট্যাঙ্কগুলো ওপেন ফিল্ডে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। সৈনিকেরাও জঙ্গলের মধ্যে এলোপাথাড়িভাবে লুকিয়েছিল যাতে করে হোয়াইট টাইগারের উপর তীক্ষ্ণভাবে নজরদারি করতে পারে। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে মেজর হোয়াইট টাইগারকে দেখতে পায়। দেখা যায় হোয়াইট টাইগার বাইরে বেরিয়ে এসেছে। প্রমাণস্বরূপ মেজর হোয়াইট টাইগারের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু তার ক্যামেরা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ায় সে কোনো ছবি তুলতে পারে না। ইতিমধ্যে হোয়াইট টাইগার তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কের উপর গোলাবর্ষণ করতে শুরু করে। পিছন থেকে হোয়াইট টাইগারের উপর ইভানের 34 ট্যাঙ্ক নিয়ে হামলা করতে আসে, কিন্তু হোয়াইট টাইগার তাদেরকে দেখে ফেলাই তাদের উপরে হামলা শুরু করে। তবে 34 ট্যাঙ্কটি বেশি মজবুত হওয়ায় তাদের কোনো ক্ষতি হয় না। এক পর্যায়ে টাইগার ইভানের নিশানায় চলে আসে আর ইভান টাইগারের উপর হামলা চালাতে শুরু করে। এভাবে ধীরে ধীরে হোয়াইট টাইগার পিছিয়ে যেতে থাকে, কিন্তু তারা বুঝে উঠতে পারছিল না টাইগার কেন পিছিয়ে যাচ্ছে, কারণ সে চাইলেই তাদেরকে পাল্টা ফায়ার করে মেরে ফেলতে পারে। কিছু সময় পরে তারা আর হোয়াইট টাইগারকে কোথাও দেখতে পায় না, অর্থাৎ সে জঙ্গলের মধ্যে আবার গায়েব হয়ে গিয়েছে। এই জন্য তারা আবার হারিকেন
জ্বালিয়ে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে থাকে। একজন সৈনিক বলে ওঠে, হয়তো হোয়াইট টাইগার জঙ্গলের মধ্যে কাদায় ফেসে গেছে, তাই তারা ফিরে আসতে শুরু করে। এ সময় ইভান বলে, হোয়াইট টাইগার ইচ্ছা করেই আমাদের উপরে হামলা করেনি। আমরা যখন অনেক বেশি সৈন্য নিয়ে আক্রমণ করব, কেবল তখনই সে আমাদের উপর হামলা করবে। সে শুধুমাত্র তার অবস্থান জানান দেওয়ার জন্য জঙ্গল থেকে বাইরে এসেছে। এই কথা শুনে অন্যান্য সৈনিকরা মানতে শুরু করে ইভান সত্যি সত্যি পাগল হতে শুরু করেছে। তাই তারা ইভানের কোনো কথার দাম না দিয়ে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে মেজর আসে ইভানের সাথে কথা বলতে। মেজর ইভানের বিষয়টি বুঝতে পেরে তাকে সবকিছু খুলে বলে। ইভান মেজরকে বলে, আমি ট্যাঙ্কের কথা শুনতে পাই আর তার সাথে কথা বলতে পারি। যদি আমি ট্যাঙ্কের কথা না শুনতাম তাহলে আমি এতদিন জীবিত থাকতে পারতাম না। হোয়াইট টাইগারের কারোর সাথে কোনো আপোষ নেই, তার না আছে কোনো বন্ধু আর না আছে শত্রু। সে শুধু ঈশ্বরের হয়ে কাজ করে। সে এই যুদ্ধকে শেষ করতে চায়। তাই সে কেবলমাত্র তখনই আমাদের উপর হামলা করবে যখন আমরা বিশাল সৈন্য নিয়ে তার মোকাবেলা করব, নয়তো সে এভাবেই লুকিয়ে থাকবে। আমরা তাকে কখনোই খুঁজে পাবো না। মেজর তবুও ইভানের কথা বিশ্বাস করছিল না, কিন্তু তার কেন যেন মনে হচ্ছিল ইভান হয়তো সত্যি কথা বলছে। কারণ এখন পর্যন্ত তারা হোয়াইট টাইগার সম্পর্কে যত কাহিনী শুনেছে তার সবই ছিল খুবই আশ্চর্যজনক। ইভান আরো বলে, আমি যে ট্যাঙ্কটিতে ছিলাম সেটিও আমার সাথে কথা বলতো। একটা সময় আমি যখন হামলা করা থামিয়ে দিলাম তখন ট্যাঙ্কটি আমাকে বাঁচিয়ে নিল। আর হোয়াইট টাইগারের সাথেও এমনটি হয়েছে, কারণ তার কোনো পিছুটান নেই। এজন্য মানুষেরা মনে করে হোয়াইট টাইগারকে পরিচালনা করে ডেভিল। এসব কথা শুনে মেজর বেশ চিন্তিত হয়ে যায়। তারপর সে কমান্ডারের কাছে গিয়ে রিপোর্ট করে। কমান্ডারও সব শুনে চিন্তায় পড়ে যায়। কমান্ডার জানায় ইভান পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, তাই তাকে এই মিশন থেকে ছাঁটাই করা প্রয়োজন। ইভান ও তার পুরো টিমকে পুনরায় গঠন করার নির্দেশ দেয় কমান্ডার। কিন্তু মেজরের ইভানের প্রতি ধীরে ধীরে বিশ্বাস হতে শুরু হয়েছিল। তাই সে কমান্ডারকে রিকোয়েস্ট করে ইভানকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য। এরপর আমরা রাশিয়ান কমান্ডারকে দেখতে পাই, জার্মানির ওই সৈন্যকে পুনরায় জিজ্ঞাসাবাদ করছে। তারা জার্মানির ওই সৈনিকের কাছ থেকে হোয়াইট টাইগার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চায়, যেগুলো হোয়াইট টাইগারকে বিনাশ করতে কাজে লাগবে। জার্মানির সৈনিকটি জানায় যে সে হোয়াইট টাইগার সম্পর্কে বেশি কিছু জানে না। সে যা জানে সেগুলো সবই মুখে মুখে শোনা কথা। সে কখনো তার সামনে যায়নি আর কখনো যেতেও চায় না, কারণ তার মোকাবেলা করার মতো শক্তি কারো নেই। এই কথা শুনে রাশিয়ান কমান্ডাররা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। তারা বুঝে উঠতে পারছিল না সামান্য একটি মাত্র ট্যাঙ্কের সাথে কেউ কেন পেরে উঠছিল না। এরপর আমরা রাশিয়ানদের পুরো ট্যাঙ্ক বহর দেখতে পাই। এই বিশাল শূন্যবহর নিয়ে তারা জঙ্গলের মধ্যে সেই জায়গাটিতে যায় যেখানে ইভানরা হোয়াইট টাইগারকে দেখতে পেয়েছিল। ব্যাটল গ্রাউন্ডে তারা এলোপাথাড়ি ফায়ার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হোয়াইট টাইগার বেরিয়ে আসে। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল গোলাবর্ষণ, কিন্তু তারা কেউই হোয়াইট টাইগারের মোকাবেলা করে উঠতে পারছিল না। তারা একটা ফায়ারের পর যতক্ষণে রিলোড করছিল ততক্ষণের মধ্যে হোয়াইট টাইগার 3টি করে গোলাবর্ষণ করছিল। এবার তাদের বিশ্বাস হতে শুরু করে এত দ্রুত ফায়ারিং কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একে একে রাশিয়ানদের সকল ট্যাঙ্ক ধ্বংস হতে থাকে। তারা বুঝে উঠতে পারছিল না কিভাবে এই টাইগারের মোকাবেলা করবে। ধীরে ধীরে তাদের সৈন্য সংখ্যাও কমতে শুরু করে। দেখতে দেখতে তাদের সমস্ত ট্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যায়। তবে শুধুমাত্র ইভানের ট্যাঙ্কটি অক্ষত ছিল, কারণ সেটি ছিল 34-এর আপগ্রেডেড ভার্সন। ইভান তার ট্যাঙ্ক নিয়ে হোয়াইট টাইগারের পিছু করতে শুরু করে। যেহেতু এখানে সবাই মারা গিয়েছিল তাই হোয়াইট টাইগার এখান থেকে চলে যেতে থাকে। তারা হোয়াইট টাইগারকে ফলো করতে করতে একটি ছোট্ট গ্রামের মধ্যে গিয়ে পৌঁছায়। গ্রামটি ছিল খুবই নিস্তব্ধ আর চতুর্দিকে অনেক কুড়েঘর ছিল। তাই ইভানরা তীক্ষ্ণভাবে নজরদারি করতে থাকে। হঠাৎ ইভানের নজর পড়ে একটি কুড়েঘরের দিকে। সে মনে করে এই কুড়েঘরটির মধ্যে হোয়াইট টাইগার লুকিয়ে রয়েছে, তাই সে কুড়েঘরের মধ্যে ফায়ার করে। আর তখনই কুড়েঘরের মধ্য থেকে হোয়াইট টাইগার বেরিয়ে আসে। বেরিয়ে এসেই হোয়াইট টাইগার তাদের উপরে এলোপাথাড়ি ফায়ার শুরু করে। তারাও নিজেদেরকে বাঁচানোর জন্য হোয়াইট টাইগারের উপর পাল্টা আক্রমণ শুরু করে, কিন্তু তাদের গোলার আঘাতে হোয়াইট টাইগারের কিছুই হচ্ছিল না। এর মধ্যে আবার ইভানের ট্যাঙ্ক কাদায় ফেসে যায় আর ট্যাঙ্কের ফায়ারিং ব্যারেলে মাটি ঢুকে যায়, যার ফলে তারা যখন পরের বার হোয়াইট টাইগারের উপর হামলা করতে যায় তখন তাদের ট্যাঙ্কের ব্যারেলটি ফেটে যায়। এর ফলে তারা আর হোয়াইট টাইগারকে ধ্বংস করতে পারে না। অথচ হোয়াইট টাইগার তাদের সমস্ত ট্যাঙ্কগুলোকে ঠিকই ধ্বংস করে দিয়েছে। এরপর ইভান ট্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে আসে আর হোয়াইট টাইগারের উপর তার হ্যান্ডগান দিয়ে গুলি করতে থাকে। এবারও হোয়াইট টাইগার ইভানের উপর হামলা করে না।
সে ধীরে ধীরে এই স্থান ত্যাগ করে চলে যেতে থাকে আর কিছুক্ষণ পর গায়েব হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই এই যুদ্ধে যে সমস্ত সৈনিকেরা বেঁচে ছিল তাদের সবাইকে ক্যাম্পে ফিরিয়ে আনা হয়েছে। সৈনিকেরা খুবই হতাশার মধ্যে ছিল, কারণ এই যুদ্ধে তারা জয়ী হতে পারেনি, উল্টো নিজেদের সর্বস্ব খুইয়ে এসেছে। তখন মেজর কমান্ডারের সাথে সাক্ষাৎ করে। মেজর জানায়, আমার মনে হয় হোয়াইট টাইগার এবং ইভান তারা দুজন হলো ঈশ্বরের অবতার, এজন্য এত ভয়ঙ্কর যুদ্ধেও কেউ তাদের কোনো ক্ষতি সাধন করতে পারেনি। আর টাইগার ততক্ষণ পর্যন্ত তার অবস্থান জানান দিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধের অবসান ঘটবে। একজন মেজরের মতো অফিসারকে তো কমান্ডার মুখে যা আসে তা বলতে পারে না, তাই সে কমান্ডারকে বলে, আপনি এই যুদ্ধে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছেন, যান গিয়ে আরাম করেন। অর্থাৎ কমান্ডার মেজরকে একরকম ঠান্ডা মাথায় অপমান করে তার রুম থেকে চলে যেতে বলে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। আর একদিন রাশিয়া জার্মানির উপর অ্যাটাক করে। এর ফলে এতদিনের চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে যায়। চারিদিকে তখন শুধু শান্তির আবহাওয়া বিরাজ করছিল। সকলেই নিজেদের মধ্যে খুব আনন্দঘন মুহূর্ত কাটাতে থাকে। এই সময় মেজর ইভানের সাথে দেখা করতে চায়। মেজর ইভানকে তার নিজ ঠিকানায় ফেরত যেতে বলে, কারণ এখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। এ সময় ইভান বলে, যুদ্ধ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত হোয়াইট টাইগার বেঁচে থাকবে। যেহেতু হোয়াইট টাইগার এখনো বেঁচে রয়েছে, তার মানে যুদ্ধ এখনো শেষ হয়নি, আর আমিও হোয়াইট টাইগারকে খতম না করা পর্যন্ত আমার ঘরে ফিরবো না। এই কথা শুনে মেজর বুঝতে পারে ইভানকে এত সহজে বোঝানো মুশকিল হবে, কারণ সে নাছোড়বান্দা। তাই মৃত সেখান থেকে যাওয়ার জন্য তার গাড়িতে উঠতে চায়, কিন্তু সে হঠাৎ কেন যেন পিছনে তাকায়, দেখতে পায় সেখানে ইভান ও তার ট্যাঙ্কটি আর নেই, গায়েব হয়ে গিয়েছে। তখন মেজর পরিষ্কারভাবে বুঝতে পারে ইভান ও হোয়াইট টাইগারের মধ্যে কি সম্পর্ক ছিল। আসলে হোয়াইট টাইগার এবং ইভান দুজনে ছিল একই সত্তা, তাদের দুজনের উদ্দেশ্য ছিল যুদ্ধকে খতম করা। এর পরের দৃশ্যে আমরা হিটলারকে দেখতে পাই, আর হিটলারের সামনে আরো একজন ব্যক্তি বসেছিল, আর ওই ব্যক্তি ছিল হোয়াইট টাইগার, যে মানুষ ছিল না। আর হিটলারেরও মৃত্যু হয়ে গিয়েছে। সে তার জীবনের সমস্ত পাপ কাজগুলো কনফেস করছিল, তবে সে ইউরোপীয়দের উপর যে বর্বরতা চালিয়েছিল তার জন্য সে অনুশোচনা করছিল। হিটলার বলে যে আমি যা করেছি তার জন্য ইতিহাসে আমি চিরকাল কলঙ্কিত হয়ে থাকব। কিন্তু সত্যি বলতে ইউরোপের অর্ধেক তো শুধু এটাই চেয়েছিল যে আমি যেটা করেছি, কিন্তু এই মহাসত্য কখনো কেউ স্বীকার করবে না। আসলে যুদ্ধের না আছে শুরু, না আছে শেষ, সব সময় সবখানে কোনো না কোনো যুদ্ধ লেগে রয়েছে। আর এখানে দরকার একটিমাত্র স্ফুলিঙ্গ অথবা আমার মতো একজন ব্যক্তি, আর তখনই মানুষ তার আসল চেহারা দেখিয়ে দেয়। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।